আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমরা শুনবে তিনটি ঘটনাই একদম তিন রকম। তিনটি ঘটনার মধ্যে তোমরা কোনো মিল পাবে না। যাই হোক, আশা করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে নিয়েছো। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কি না, তারা শেয়ার করে নিয়েছো। আর কথা বাড়াবো না, তোমরা হেডফোনটা কানে লাগিয়ে নাও। এবার আমরা শুরু করে দেব আজকের প্রথম ঘটনা। দাদা, আমি রানা বিশ্বাস। আমার বাড়ি অশোকনগর, মহিষপুকুর বাজার। আমি তোমার সব ঘটনাই নিয়মিত শুনি। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা বলছি তোমায়। ভালো লাগলে প্লিজ পড়ে শুনিও। আমি বলছি সেই রাতের ঘটনা। তখন সময়টা ছিল 2007 কি 2008। একদিন আমরা 4 বন্ধু মিলে ভাবলাম কালী পুজোর দিন রাত্রে কলা বাগানে কলা চুরি করব। এই কথাটা আমরা মাঠে খেলতে গিয়ে বলেছিলাম। কিছুদিন পরেই কালী পুজো। দেখতে দেখতে কালী পুজো চলেও এলো। সেদিন ছিল মঙ্গলবার আর অমাবস্যার দিন। আমরা 4 বন্ধু নিজেদের মধ্যে আলোচনা করে নিলাম কে কোন জিনিস নিয়ে আসবে। আমার যে 4 বন্ধু ছিল তাদের নাম হচ্ছে রানা, কিষান, রাজা ও দেবা। আমি রাজাকে বললাম, তুই একটা লোহার চাকু নিয়ে আসবি। কিষানকে বললাম একটা কাস্তে নিয়ে আসবি। আর দেবাকে বললাম কিছু খাবার নিয়ে আসবি। দেবা আমাদের থেকে বয়সে একটু বড় ছিল, তাই ওকে বলা হয়েছিল খাবার নিয়ে আসতে। আমার কথা মতো ওরা সেই সব জিনিসগুলো নিয়ে চলে আসলো। ওরা সবাই আসার পর কিষান আর রাজা আমাকে বলল, এই আমাদের বাড়িতে ডাকছে, আমরা যাব না, তোরা যা, আমরা বাড়ি যাচ্ছি, নাহলে বাবা খুব মারবে বলেছে। তখন আমি ওদের দুজনকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোরা বাড়ি চলে যা। আর আমাদের বাড়ি থেকে যদি তোদের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমরা কোথায় গেছি, বলবি না। তারপর কিষান আর রাজা চলে গেল। হঠাৎ দেবা আমাকে বলল, এ রানা, ওরা যাবে না তো কি হয়েছে, চল আমরা দুজন যাই। আমি আর বেশি কথা না বাড়িয়ে দেবাকে বললাম, চল, যা হবে দেখা যাবে। এবার আমরা গল্প করতে করতে ভাঙা ইটের রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেবা তার প্যান্টের পকেট থেকে কি যেন বার করলো। আমি বললাম, ওটা কি? ও বলল, অন্ধকার দিয়ে যাচ্ছি, রাস্তা তো দেখতেই পাচ্ছি না। বলতে বলতে দুটো তার এক জায়গায় জুড়তেই আলো জ্বলে উঠল। আমি দেখেই বুঝে গেলাম ওটা ওর নিজের হাতে বানানো টর্চ লাইট। আমি বললাম, হেব্বি বানিয়েছিস তো জিনিসটা, আমি তো ভুলেই গেছিলাম টর্চ লাইটের কথা। ও বলল, এই তো ভাই, একেই তো বলে বুদ্ধি। আমি দেবাকে বললাম, আমাদেরকে বাড়ির লোক ধরবে না তো দেবা? দেবা বলল, আরে না না, মা জানে আমরা পুজো দেখছি, প্যান্ডেলেই আছি। আমি বললাম, রাজার কিষান যদি বলে দেয় আমরা কোথায় আছি? দেবা বলল, ও না না, বলবে না, ওরা ভীতু, মনে হয় বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে। এভাবে কথা বলতে বলতে আমরা চলছিলাম। গল্প করতে করতে আমরা বাগানের খুব কাছে চলে এসেছি। একটা ছোট মাঠ পার হলেই সেই কলা বাগান। আমরা সেই মাঠ পার হয়ে গেলাম। আমরা কলা বাগানে ঢুকেই এক পা হাঁটতেই দেবার হাতে থাকা টর্চ লাইটটা মাটিতে পড়ে গেল। আমি বললাম, এই দেবা, তোর হাত থেকে লাইটটা পড়ে গেল কেন? আর তুইও তো মনে হচ্ছে পড়ে যাচ্ছিলি। দেবা বলল, আমার পায়ের নিচে একটু তাকিয়ে দেখ। দেখলাম অনেকগুলো অর্ধেক খাওয়ার মতন কলা ও খোসার ওপরে ওর পা পড়েছে, কিন্তু টর্চের আলোতে খেয়াল করলাম কলাগুলোতে লাল কিছু লেগে আছে। আমি দেবাকে বললাম, এভাবে কলা কে খেয়েছে? ও বলল, পাখি বা বানর হবে। আমি বললাম, পাখি বা বানর তো এভাবে কলা খায় না দেবা। ও বলল, থাক গে, বাদ দে না রানা, চল যাই। কিন্তু আমরা তখনও জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা এবার সামনের দিকের কলা গাছগুলোর দিকে তাকালাম। দেখতে দেখতে আমরা আরও বাগানের গভীরে চলে যাই। আমরা যতগুলো কলার কাঁদি দেখি সব পচা। বাগানে এতগুলো কলার গাছ, সব কলার কাঁদিগুলো পচা। কি করে হয় এটা?
আমরা এই বিষয়টা দেখে একটু ভয় পাচ্ছিলাম। তাও আমরা সব কিছু না ভেবে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে বাগান পার হয়ে যাই। হঠাৎ দেখি সামনে একটাই কলা গাছ, আর তার আশেপাশে কোনো কলা গাছ নেই। আর কলা গাছটা সাধারণ গাছের থেকে অনেক বড়, আর মোটামুটি 3টার মতন কলার কাঁধি আছে। আমি বললাম, দেবা, তোর কাঁধে আমি উঠে কলার কাঁধিগুলো পারবো। ও বলল, আচ্ছা, তাড়াতাড়ি ওঠ। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি করে রাজার দেওয়া ব্যাগ থেকে লোহার কাস্তেটা বার করে নিলাম। আমি এবার দেবার কাঁধে উঠে কলাটা পারতেই যাব, হঠাৎ করে দেখলাম কলাটা যেন আরেকটু ওপরে উঠতে লাগলো। বিষয়টা আমার খুব অদ্ভুত লাগলো। আমি হাতে থাকা কাস্তে নিয়ে আবার কলার কাঁধির মধ্যে কোপ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু না, কাস্তে দিয়ে যতবারই কলার কাঁধিতে কোপ মারছি, কলার কাঁধিটা যেন আরও উপরে উঠে যাচ্ছে। কিছুতেই পারছিলাম না কলার কাঁধিটা কাটতে। তারপর দেওয়া চেষ্টা করলো, ও পারল না। এরপর সামনে থাকা মাঠে জল দেওয়া শ্যালো মেশিনটার দিকে চোখ গেল। আমরা দেখতে পাই সেই 4 কোণা গর্ত মেশিনের ভেতর থেকে দুজোড়া বড় বড় হাত আমাদের ডাকছে। আর দেখি মাথা আলাদা, পা, বুক, সব শরীরের অংশগুলো আলাদা হয়ে মাটিতে পড়ে আছে, আর সেই কাটা হাত দুটো আমাদের ডাকছে। এই দৃশ্যগুলো দেখার পর আমাদের শরীর যেন অবশ হয়ে আসছিল। আমরা কিছুই করতে পারছিলাম না। হঠাৎ আমার হাতে থাকা ব্যাগটা মাটিতে পড়ে গেল। ব্যাগটা মাটিতে পড়তেই আমাদের সামনে থাকা জিনিসগুলো যেন কাছে চলে এলো। তখন আমি দেবার হাত শক্ত করে ধরে যে কোন দিকে দৌড়ালাম, আমি নিজেও জানতাম না কোথায় যাচ্ছি। এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা দৌড়চ্ছিলাম। আমরা যে কোথায় আছি বুঝতে পারছিলাম না, কিন্তু কানে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ঢাকের শব্দ আর কাসর বাজার শব্দ। মনে হচ্ছিল সামনে কোনো মণ্ডপ আছে। শব্দটা অনেক দূর থেকে আসছিল। আস্তে আস্তে শব্দটা আরও স্পষ্ট হচ্ছিল। আমরা তখনও দৌড়ানো বন্ধ করিনি। হঠাৎ আমার হাতে থাকা কাস্তেটা কোনো একটা জিনিসে আঘাত করলো। আমি সেটা টানতেই আমার পায়ে খুব জোরে আঘাত লাগলো। মনে হলো পাটা কেটে গেছে। আমি আর দৌড়তে পারছিলাম না। দেবা বলল, কি হয়েছে রানা? আমি বললাম, জানি না, মনে হচ্ছে পাটা কেটে গেছে। দেবা বলল, আমিও আর দৌড়াতে পারছি না রে রানা, এবার মনে হয় আমরা মারা যাব ভাই। বলতে বলতে আমরা যেন কোথাও আস্তে আস্তে নিচে ঢুকে যাচ্ছি এমন মনে হলো। পা দুটো প্রায় হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। আমরা আর দৌড়তে পারলাম না। ও আর আমি আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান হারানোর আগে নাকে কিসের যেন ভীষণ দুর্গন্ধ পাচ্ছিলাম। আমার যখন জ্ঞান ফিরল, দেখি বাবা কাঁধে করে আমাকে বাড়ির দিকে নিয়ে আসছে আর বলছে, কে জানে, আমার ছেলে কাল রাতে হয়তো নেশা করেছে, তাই পচা গোবরের কাদায় পড়েছিল। আমি বললাম, না না বাবা, আমি নেশা করিনি, আর কেউ সাথেও ছিল না। বাবা বলল, তাহলে কি হয়েছে, সত্যি করে বল। আমি সব খুলে বললাম। তারপর আমাকে আর দেবাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হলো। অনেক ঝাড়ফুঁক করা হলো। আমরা অনেক দিন অচেতন অবস্থায় ছিলাম। আমরা কিছু খেতে পারছিলাম না। আবার কলা দেখলেই সেই রাতের কথা মনে পড়ছিল। অনেক দিন পর যখন আমি আর দেবা একসাথে স্কুলে যাচ্ছিলাম, বাড়ি থেকে ফেরার সময় আমি দেবাকে বললাম, সেদিন তুই কি কোনো খাবার নিয়ে গিয়েছিলিস বাগানে? ও বলল, কেন? আমি বললাম, বল না দেবা, দাদু জিজ্ঞেস করতে বলেছিল একদিন। ও বলল, সেই দিন আমি খাবার কিনতে যাচ্ছিলাম, রাজার বাবা তখন আসছিল, রাস্তায় আমাকে ডাকলো। আমি গেলাম, দেখি রাজার বাবার হাতে অনেকগুলো চিকেন রোল, ওদের জন্যই নিয়ে যাচ্ছিল। আমাকে একটা চিকেন রোল দিয়ে বলল, এটা নে, তুই যা এবার গিয়ে খা। আমিও আর কিছু না কিনে ওটাই নিয়ে গিয়েছিলাম। বাড়ি গিয়ে দাদুকে বললাম সব কথা। দাদু বলল, এই জন্যই তোদের সাথে এমন ঘটনা ঘটেছে। দাদু ভাই, আর কোনোদিনও এমন ভুল করবি না। দাদা, এইরকম অদ্ভুত ঘটনা আমার জীবনে আরও ঘটেছে। সময় পেলে আমি আবার লিখে পাঠাবো তোমাকে। তুমি ভালো থেকো দাদা। আমি ভালো করে গুছিয়ে লিখতে হয়তো পারলাম না, তুমি ভালোভাবে গুছিয়ে নিও। স্নেহ দাদা। আমি প্রতিদিন কাজ থেকে বাড়ি এসে একটু একটু করে ঘটনাটা লিখলাম। ভালো লাগলে শুনিও কিন্তু। অবশ্যই গো, তোমার ঘটনাটা চলে এসেছে। তুমি আমাকে একদিন টেক্সটও করেছিলে, আর আমি তোমাকে বলেছিলাম যে খুব শীঘ্রই আসবে। আর এই দেখো,
ঘটনাটা চলে এসেছে। আশা করছি তুমি সহ সকলের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবার যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি না, তাদেরকে বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। চলো আর একদম কথা বাড়াবো না। আশা করছি তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করেই দিয়েছো। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। পরের ঘটনাটা লিখেছে মিষ্টু। মিষ্টু লিখছে, হ্যালো দাদা, কেমন আছো? আশা করি তুমি ভালো আছো আর আমাদের ভৌতিক কথা ফ্যামিলির সবাই ভালো আছে। আমি মিষ্টু। লম্বা একটা ব্রেকের পর আবার ঘটনা লিখতে বসলাম। শরীরটা খারাপ থাকায় ঘটনা লিখতে পারিনি, তবে ঘটনা শোনা বন্ধ হয়নি। তো আর না বকে ঘটনায় ফিরি। দাদা, আজ যে ঘটনাটা বলবো সেটা আমার বাপের বাড়ি কাকিনাড়ার ঘটনা। ঘটনাটা শুরু হয়েছে প্রায় 15 বছর আগে। তখন আমার বয়স 12 মতন হবে। আমাদের পাড়ায় একটা ঠাম্মা আর দাদু থাকতো। তার 2 ছেলে আর 1 মেয়ে। মেয়েটার বিয়ে হয়ে যায়, তারপরে বাড়িতে ওনার মা বাবা আর ওই 2 ভাই থাকতো। তার বড় ভাইয়ের নাম ছিল মিঠুন আর ছোট ভাইয়ের নাম ছিল কালু। তো তাদেরকে কাকা বলে সম্বোধন করছি। বড় কাকা মিঠুন ছিল ভীষণ বদমেজাজি আর মাতাল একটা লোক, যে সবসময় ওই ঠাম্মা দাদুকে মারধর করত। মানে ওর মা বাবা নেশা করার জন্য মা বাবার কাছে টাকা চাইতো, না দিলেই মারত। সব থেকে বাজে লোক ছিল উনি। আর ছোট কাকা, ওনার ভাই কালু কাকু, সে তার বিপরীত একজন মানুষ। ভীষণ ভালো একজন স্টুডেন্ট ছিল। উনি MA পাস করেছিল। মিঠুন কাকা সবসময় তার ভাইকে হিংসে করত। তার মা বাবা সব টাকা পয়সা তার ভাইয়ের পড়াশোনায় খরচা করত আর তাকে নেশার টাকা দিত না। সেই জন্য তার ছোট ভাই তাকে ভীষণ ভালোবাসত। একদিন ছোট কাকা ইন্টারভিউ দিয়ে এসে দেখে তার দাদা তার মা বাবাকে ভীষণ মারছে। তখন কালু কাকু প্রতিবাদ করে বলে সে কেন তার বাবা মাকে মারছে। তখন মিঠুন কাকু বলে, তোর মা বাবার তোকে দেওয়ার সময় টাকা থাকে আর আমাকে দিতে গেলেই ওদের শুকিয়ে যায়, তাই না? বলে আবার মারতে শুরু করে। কালু কাকু বলে, তুই বাবা মাকে ছাড়বি না আমি মরব। তখন মিঠুন কাকু বলে, মর তুই, কে ধরে রেখেছে? তুই তো আমার পথের কাঁটা, তুই মরলে তখন ওরা আমাকে টাকা দেবে, যা তুই মর যা। তখন কালু কাকু কথাটা সহ্য করতে না পেরে তাদের ঘরে গিয়ে গ্রিলে তালা মেরে গায়ে আগুন লাগায়। সবাই এসে তালা ভাঙে। ভাঙতে ভাঙতে 90% পুড়ে প্রায় শেষ হয়ে গেছে। আর পুড়তে পুড়তে বলে, আমি যে কষ্ট পেয়ে মরেছি তার 1000 গুণ কষ্ট তুই পাবি দাদা। সে এতটাই বাজেভাবে পুড়ে গিয়েছিল যে তার চোখ বেরিয়ে এসেছিল। তারপর কালু কাকু মারা যায়। তখন মিঠুন কাকা আর তার মা বাবা কেউই ওই বাড়িতে আর থাকতে পারতো না, তাই তারা তাদের মেয়ের বাড়িতে চলে যায়। মিঠুন কাকা তার দিদির বাড়ি গিয়েও সেমভাবে নেশা করত। তার বাবা মাকে মারত, তাই তার দিদি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন সে আবার তার নিজের বাড়িতে ফিরে আসে। আসার পর থেকে সে যেখানে সেখানে তার ভাই কালুকে দেখতে পেত। সে দেখত তার ভাই আগুনে পুড়ছে আর বলছে, আমার থেকে বেশি তুই কষ্ট পাবি, তোকে আমি ক্ষমা করব না। আমি মরেছি বলে তোর ওপর আমার কোনো রাগ নেই, তুই আমার দাদা, তাই তোকে আমি ভালোবাসি। কিন্তু তুই আমার মা বাবাকে কষ্ট দিচ্ছিস, বাবাকে মারছিস, তোকে আমি ছাড়ব না। আর সে পুরো ঘর বন্দি হয়ে থাকে। দেখতে দেখতে মিঠুন কাকা পাগলের মতন হয়ে যায়, ঘর বন্দি হয়ে থাকে আর সব সময় বকতে থাকে, তুই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে। সে নিজের ভুল বুঝতে পেরে নিজের ভেতরে ভেতরে অনুশোচনায় ভোগে। মিঠুন কাকা গলায় দড়ি দেয়। যেহেতু উনি একাই থাকতো, তাই ওই বাড়িতে কেউ জানতেও পারেনি। 7-8 দিন পর যখন পচা দুর্গন্ধ বের হচ্ছিল, তখন সব গিয়ে দেখে মিঠুন কাকা গলায় দড়ি দিয়ে ঝুলছে। মাংস পচে খুলে খুলে পড়ছে তার গা থেকে। তখন পুলিশ আসে, তার মা বাবাকে খবর দেয় এবং তার লাশ নিয়ে যাওয়া হয়। আর একটা কাগজে সে তার মরার কারণ সব লিখে গিয়েছিল। সবাই বলে তার ভাই কালু তাকে নিয়ে গেছে। কিছু মাস পর দিদি ওনার মা বাবাকে নিয়ে পার্মানেন্ট এখানে থাকতে শুরু করে। মিঠুন কাকা মরার পর চেঞ্জ হয়নি। সে তার বাবা মাকে স্বপ্ন দেখাতো আর বলতো, বুড়ো তোকে আমি নিয়ে যাব। আর সকালে উঠে দেখতো
দাদুর গলায় কালশিটে দাগ, মনে হতো তাকে কেউ গলা টিপে ধরেছে। 1 সপ্তাহ পর দাদু মারা গেল। পরপর 3টে অপমৃত্যু হলো ওই বাড়িতে। পাড়ার লোকেরা দিনের বেলা পর্যন্ত ওই বাড়ির সামনে যেতে ভয় পেত। তার 2 বছর পর আমার বিয়ে হয়, আমি প্রেগনেন্ট হই। আমার যেদিন 9 মাসের বেবি হওয়ার কথা, সেই দিন সন্ধেবেলায় ওই মিঠুন কাকাদের বাড়িতে আমার একটা ননদ ভাড়া থাকতো। সে বলায় আমি তার বাড়িতে ঘুরতে যাই, যেহেতু পাড়ার মধ্যেই, তাই আমি আর আমার বর না বুঝে ওর সাথে যাই। আর কি বুঝবো দাদা, তখন আমার মোটে 15 বছর বয়স। এইসব পাত্তা না দিয়ে আমি আর আমার বর সেই ননদের সাথে ওই বাড়িতে যাই, কাউকে না বলে। ওই বাড়িতে ঢুকেই আমার কেমন জানি খুব পেটে ব্যথা করতে শুরু করে। আমি আমার বরকে বলে বাড়ি চলে আসি। আমাকে সাথে সাথে হসপিটালে অ্যাডমিট করে। তখন আমার বর সবাইকে বলে আমরা ওই বাড়িতে গিয়েছিলাম। সবাই তখন ওকে খুব বকাবকি করে। তখন আমার এত ব্যথা উঠেছে, কিন্তু আমার ডেলিভারি ডেট তখন অনেকটাই বাকি। তখন আমার এক পিসি, যে মা কালীর সাধিকা, সে আমার বাবাকে বলে হাসপাতালে ওর কিছু হবে না, ওকে বাড়িতে নিয়ে আয়, না হলে ওর ক্ষতি হবে, ওর পেছনে খারাপ জিনিস লেগেছে। তখন আমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে আনা হয়। আমার পিসি আমাকে ঝাড়িয়ে আমার গলায় একটা মাদুলি পরিয়ে দেন। তুমি বিশ্বাস করবে না দাদা, সাথে সাথে আমার ব্যথা সেরে যায়। 2 দিন আমার হাসপাতালে কিছুই হলো না। তার কিছুদিন পর আমি একটা সুস্থ কন্যার জন্ম দিই। এখন তার 7 বছর। আমার মেয়ের নাম সৃজা। সে তোমার খুব বড় ফ্যান। দাদা, তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, সবসময় ও যেন সুস্থ থাকে। তারপর থেকে আমি আর ওই বাড়ির দিকে কোনো দিনও যাইনি। জানি দাদা, আমি গুছিয়ে হয়তো লিখতে পারিনি, তুমি তোমার মতো করে সাজিয়ে বলো। আর ভালো থেকো। আমাদের ভৌতিক কথা ফ্যামিলির সবাই ভালো থাকুক, এই কামনা করি। আর আমাদের ভৌতিক কথা যেন আরও অনেক বড় হয়। আসলে কি বলো তো দাদা, ভৌতিক কথা এখন আমাদের কাছে একটা সন্তানের মতন হয়ে গেছে, যাকে আমরা ধীরে ধীরে বড় করে তুলব। বড় মার কাছে তোমার পরিবারের আর আমাদের ভৌতিক কথা ফ্যামিলির সবার সুস্থতা কামনা করি। লাভ ইউ ভৌতিক কথা, ভালো থেকো। বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। যদিও এখানে অনেকটা প্যাথেটিক ব্যাপার আছে, একই সঙ্গে পরপর 3টে বাড়ির মেম্বারের চলে যাওয়া যে কতটা দুঃখের, কতটা কষ্টের, মানে বলতে গেলে একটা পুরো ফ্যামিলি নষ্ট হয়ে গেল। 2 ভাই, বাবা, পড়ে থাকলো শুধু মা আর এক বোন। মানে ভাবাই যায় না। দেখতে দেখতে হয়তো তিনিও কিছুদিনের মধ্যে হয়তো চলে গেছেন, যদিও সেই বিষয়ে কোনো কিছু তথ্য আমার কাছে নেই, কিন্তু এটাই হয় আর কি, দেখে এসেছি। যাই হোক, আশা করছি তোমাদের অ্যাজ এ ভৌতিক ঘটনা খুব ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। একটা কথা বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচে তার কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা। হ্যালো ভৌতিক কথার সকল সদস্যকে। আমার নাম সুপর্ণা। আমি বর্তমানে কলকাতার বাসিন্দা, কিন্তু আমাদের আদিবাড়ি আসাম। আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চলেছি, যে ঘটনাটা আমার মামার স্ত্রী এবং আমার মামিমার একমাত্র দাদা এবং বৌদির জীবনের ঘটনা। তো আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা 1980 দশকের। আমার মামিমার সেই দাদাকে আমি মামা বলেই সম্বোধন করছি। মামার বিয়ের প্রায় 10 বছর অতিক্রম হয়ে গেলেও মামিমার কোনো সন্তান ছিল না। সেই কারণের জন্য তারা দুজনে ভীষণভাবে চিন্তিত থাকত। মামা সঠিকভাবে তারিখটা বলেছিল, তাই আমারও মনে আছে, 16ই জুন 1979। মামার এই দিনটা কেন মনে আছে সেটার কারণটা আমি বলছি। কারণ ঠিক তার 2 দিন পর, অর্থাৎ 18ই জুন ছিল মামিমার জন্মদিন। ঠিক 2 দিন আগে মামিকে কোনো সারপ্রাইজ দেবে, তার আগে মামাকে মামি একটা বড় সারপ্রাইজ দেয় যে সে গর্ভবতী। 10 বছর অপেক্ষা করেছে এই কথাটা শোনার জন্য। আজকে তার ইচ্ছে পূরণ হয়েছে, তাই তার মনে এত আনন্দ। কি করেছিল,
মামা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে কি করেছিল সেটা নাইবা বললাম। মামিকে নিয়ে মামা প্রথম থেকেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিল। ডাক্তার প্রথম থেকেই বলে দিয়েছিল যে মামির ওভারিটা একদমই ভালো নয় বাচ্চা ক্যারি করার জন্য, তাই তাকে এক্সট্রা কেয়ার করতে হবে। মামা ওই দিন থেকেই মামিকে কোনো কাজে হাত লাগাতে দিত না। 2 জন পরিচারিকার পাশাপাশি মামিকে দেখার জন্য একজন আয়াও রেখেছিল। সে 24 ঘন্টা মামির কাছে থাকবে, তার সাথে গল্প করবে আর বাথরুমে যাওয়ার সময়ও তার পিছু পিছু থাকবে। এই জন্য মামির প্রেগনেন্সি স্টার্ট হওয়ার পর থেকেই তেমন কিছু খেতে পারতো না, শুধু ভাত আর শুকনো রুটি, কোনো তরকারি, মাছ, ডিম সে কিছুই খেত না। এসব কথা বলছি তার পেছনে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। মা ঠাকুমারা বলে থাকেন যে গর্ভাবস্থায় প্রথম কয়েক মাস কিছু খাওয়া যায় না, কিন্তু একটা সময়ের পর সে স্বাভাবিকভাবেই সব কিছু খেতে পারে। কিন্তু মামি নাকি সেটাও পারছিল না, এমনকি 7 মাস এবং 9 মাসের সাধেও সে কিচ্ছু খেতে পারেনি, শুধুমাত্র শুকনো ভাত ছাড়া। ডাক্তার প্রচুর ওষুধ দিত, কিন্তু সেইগুলো খেলেও বমি হতো। ডাক্তার বলে উনি কিছু না খেলে ওনার সন্তানের সমস্যা হবে পরবর্তীতে। কিন্তু এখন অসুস্থ মানুষকে তো আর ওইভাবে পাশবিকভাবে জোর করে খাওয়ানো যায় না। তাই মামা যতটুকু পারত মামির পছন্দের খাবার চেষ্টা করত নিয়ে আসার। তো একইভাবে মামি কিছু খেতে পারত না। মামা খালি ঠাকুরকে ডাকত যেন সব কিছু ঠিক মতো মিটে যায়। তাদের কাঙ্ক্ষিত দিনটি অবশেষে চলে এলো, মানে ডেলিভারির দিন। সেদিন সকাল থেকে মামা মামিকে প্রচণ্ড প্যাম্পার করছিল এবং ওদের বাড়িতে একমাত্র পরিচারিকা সে চারিদিকে খেয়াল করে দিচ্ছিল এবং হাসপাতালে কি কি নিয়ে যাবে সমস্ত কিছু ব্যাগে গুটিয়ে নিচ্ছিল। বলতে পারো এক প্রকার উৎসবের আমেজ। মামিকে খুব মিষ্টি লাগছিল। মামাদের বদ্ধমূল ধারণা ছিল মামির মেয়ে হবে, আর মনে মনে তার একটা মেয়েই চেয়েছিল। যথারীতি সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মামির যেহেতু কমপ্লিকেশন ছিল, সেজন্য ডাক্তারবাবু প্রথমেই বলে দেয় যে কোনোভাবেই নর্মাল ডেলিভারি সম্ভব না, সি সেকশনই করাতে হবে। আগেকার দিনের মানুষেরা এই কাটাচেরা ব্যাপারটা ভীষণই ভয় পেত, কিন্তু কিছু করার নেই। যথারীতি মামিকে ওটিতে নিয়ে যাওয়া হয়। তখন বিকেল 5টা বাজে। ঠিক সন্ধে 6:30 নাগাদ, অর্থাৎ যে সময়টাকে একদম ভোর সন্ধেবেলা বলে, সেই সময় করে ওটির ভেতর থেকে এক সদ্য জাতের আওয়াজ ভেসে আসে। বাড়ির সবার যেন ঘাম নিয়ে জ্বর আসে। কিছুক্ষণ পর একজন নার্স কোলে করে ছোট্ট ছোট্ট হাত পায়ের একটা মোমের পুতুলকে বের করে ওটি থেকে। মামাকে বলে দিয়ে বলে, আপনার বাড়িতে মা লক্ষ্মী এসেছে। মামা খুশিতে চিৎকার করতে যাবে, এমন সময় অন্য এক নার্স এসে বলে, পেশেন্টকে বেডে দেওয়া হয়েছে, আপনি এক্ষুনি গিয়ে দেখা করে আসুন। মামা প্রচণ্ড লজ্জা পায়। মেয়ে আসার আনন্দে সে তার স্ত্রীর কথা ভুলেই গিয়েছিল। সে জিভ কেটে বলে, এক্ষুনি আসছি। কিছুক্ষণ বাদে মামা মামির কাছে যায় এবং হাত ধরে, কিন্তু মামি কোনো সাড়া শব্দ দেয় না। মামা ভাবে হয়তো এখনও অজ্ঞান আছে। ঠিক এমন সময় পাশ থেকে ডাক্তারবাবু বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন, আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি, উনি মারা গিয়েছেন। কয়েক মুহূর্তের জন্য মামার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল। সে মামির দিকে তাকিয়ে জ্ঞান হারালো। এরপরে ব্যাপারটা একদম না বললেই নয়। সেটা হলো মামির দেহ সৎকার করা হয়ে গেল। সমস্ত কাজ মিটে যাওয়ার দিন 3 পর ঘটল আসল ঘটনা। এতক্ষণ মামাদের বাড়ির পরিচয়টা দেওয়ার দরকার পড়েনি, কিন্তু এখন দিচ্ছি। মামাদের বাড়ির দোতলার নিচতলার ঘরের ছিল মামাদের ঠাকুর ঘর, রান্নাঘর, বাদবাকি 3টে পরপর বেডরুম। একটা বেডরুম মামা মামির, আর বাকিগুলো সব বন্ধই পড়ে রয়েছে। মামার মেয়েকে মামাদের বেডরুমে শোয়ানো অবস্থায় ছিল এবং বাড়িতে যিনি পরিচারিকার কাজ করতেন তিনিই বাচ্চাটিকে দেখাশোনার কাজ করতেন। দুপুরবেলা বাচ্চাটাকে দুধ খাইয়ে সে পরিচারিকা নিচের ঘরে আসে মামাকে ভাত খেতে দেওয়ার জন্য। এমন সময় ওপরতলার ঘর থেকে বাচ্চাটা প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করে। মামা পরিচারিকাকে বলে, খাওয়া দাওয়া বন্ধ করে ওকে দেখে এসো আগে। প্রায় দৌড়তে দৌড়তে ওপরতলার ঘরে যান উনি, এবং হয়তো 4 থেকে 5 সেকেন্ড কেটেছে কিনা, এমন সময় সেই পরিচারিকা প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। মামা ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং ভাবে হয়তো বাচ্চাটা নিচে পড়ে গেছে, তাই ও এমনভাবে চিৎকার করল।
এই ভেবে মামাও পিছু পিছু দৌড়তে দৌড়তে ওপরে যায় যে ঘটনাটা কি। গিয়ে সে দেখতে পাই তার মেয়ে হাত পা নেড়ে নেড়ে খেলছে, আর পরিচারিকা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে রয়েছে। মামা সামনে থাকা এক বোতল থেকে জল নিয়ে তার মুখে জলের ঝাপটা দেয় এবং তাকে জাগানোর চেষ্টা করে। মিনিট 5 পর তার যখন জ্ঞান ফিরে তখন সে প্রায় কাঁদো কাঁদো অবস্থাতেই বলে, দাদা গো, আমি বৌদিকে দেখেছি। মামা ওনার মুখে এই সমস্ত কথা শুনে ধমকের সুরে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বৌদি কোথা থেকে আসবে? সে তো। মামা কথা শেষ করতে পারে না, তার আগে উনি বলে, আমি সত্যি বলছি, আমি দেখেছি বৌদি বাবুকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছিল আর গাল টিপে টিপে আদর করছিল। এই কথা শুনে মামা মেয়ের কাছে গিয়ে দেখে ছোট একটা বাচ্চার 2 গালে 2টো করে আঙ্গুলের দাগের কালছিটা পড়ে আছে, যেন কোনো মানুষ শক্ত করে গালগুলো ধরেছিল। সেদিনের মতো সমস্ত ব্যাপারটা মিটে গেলেও এই ঘটনার 3 দিন বাদে মামার মেয়েও মারা যায়। জানি না এই ঘটনার কোনো ব্যাখ্যা আছে কিনা, কিন্তু এতটুকু জানি মা মৃত্যুর পরেও ফিরে এসেছিল শুধুমাত্র সন্তানের টানে। আর দাদা, আমরা একটা কথা বলি না যে মৃত্যুর পর সবাই শত্রু হয়ে যায়? আসলেই কি তারা শত্রু হয়? আমরা বেঁচে থাকতে আমরা চাই আমাদের কাছের মানুষগুলো যেন বেঁচে থাকুক, সুস্থ থাকুক, কিন্তু আমরা যখন মৃত্যুতে যাই বা আমরা যখন ইহলোকের মায়া ত্যাগ করি, তখন আমাদের কি মনে হয় না যে আমি মারা গেছি, আমার কাছের মানুষগুলো আমার কাছে আসো? সেটা হয়তো আমাদের মনুষ্য জন্মে খুবই অযৌক্তিক এবং শত্রুতার কথা, কিন্তু আসলে যদি ব্যাপারটা আমরা একটু খতিয়ে দেখি তাহলে এই ঘটনার পেছনে কিছু অযৌক্তিকতার কিছু নেই। এরপরে মামার সাথে কি হয়েছিল বা মামার পরবর্তীতে বিয়ে হয়েছিল কি না আমরা কিছুই জানি না, তবে এটুকু শুনেছি সেই মেয়েটার কোনো সমস্যা হয়নি। সে মেয়েটা বড় হয়েছে এবং এখন খুব সুস্থই আছে, তারও নাকি এখন মেয়ে হয়ে গেছে। তো এই ছিল আমার ঘটনাটি তোমার ভালো লাগলে অবশ্যই তুমি পড়ে শুনিও। অনেক ভালো থেকো। ভৌতিক কথার দীর্ঘায়ু কামনা করে আমার আজকের এই ঘটনাটা আমি শেষ করলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট কিছু ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপক রায়, সেকেন্ড কমেন্ট করেছে লক্ষ্মণ সর্দার, থার্ড কমেন্ট করেছে গণেশ দেবনাথ। 3 জনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে দীপ মল্লিক, মহিন পাল, রিক মণ্ডল, শুভশ্রী ব্যানার্জি, মুয়াজবিন, এসকে আরাফুল হোসেন, অধরা, দেবরাজ দাস, শ্রীমান দে, জয়শ্রী গুপ্তা, দীপক রায়, চুমকি ঘোষ, সুজয় বর, দেবরাজ দাস, তৃষা জানা, এমডি নৌসিফ, নন্দিনী রয়, রবিন সামন্ত, দীপিকা ঘোষ, সুমিত ঘোষ লিখেছে আমি আমার ঘুমের ওষুধ খেতে চলে এসেছি, ভৌতিক কথা আমার ঘুমের ওষুধ। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পলাশ বৈদ্য, লিখেছে অমিতদা তুমি কেমন আছো? আবারও চলে এসেছি তোমার কণ্ঠে ভৌতিক কথা শুনতে, আশা করি ভালো আছো। আমার নামটা একবার হাই করে বলো, আমি চিংড়িঘাটা থেকে তোমাকে কমেন্ট করলাম। হ্যালো প্রভাস। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, সুমন্ত দাস, সুস্মিতা শিকারী, ইউদাস রয়, অধরা, মিঠুন মিশ্রা, সায়ন কোলে, সঙ্গীতা মজুমদার, সন্দীপ হোর, প্রিয়া দুষ্টু লিখেছে দাদা আমার নাম প্রিয়া, আমি কোচবিহার থেকে শুনছি, আমার কাছেও কিছু ঘটনা আছে, ভাবছি তোমাকে পাঠাবো, একদম পাঠিয়ে দাও না কেন, কোনো দ্বিধা রেখো না গো। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, অন্তিম স্যাড মোমেন্ট, শিল্পা চ্যাটার্জি, মাম্পি হাজরা, প্রতিমা রয়, ডিজে ভ্লগার অনিশ, মলাই চক্রবর্তী, স্নেহা হালদার, শুভজিৎ মুখার্জি, শান্তনু ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, রৌনক দাস, অনুপম চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী, সুদেষ্ণা সিংহ রয়, পাপড়ি দোলা, অনুরিমা দত্ত লিখেছে দুর্ধর্ষ, ভীষণ ভয় লাগলো, গায়ে কাটা দিয়ে উঠল, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে দেবাশিস গাঙ্গুলি, অঞ্জলি মণ্ডল, স্বপ্না বাজাল, শঙ্কর দাস, নীলাঞ্জনা সরকার নীল লিখেছে আপনাকে একটা ইমেল পাঠিয়েছিলাম দাদা। তাই নাকি গো? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো
ঘটনা নিয়ে।